পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে আবেগময় প্রেমের চিঠিগুলো হয়তো আসলে ভালোবাসার কথা বলে না। আচ্ছা, তাহলে কিসের কথা বলে? সেগুলো বলে নিয়ন্ত্রণের কথা। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু চরম আত্মনিবেদনের আড়ালে কিভাবে একছত্র আধিপত্যের একটা নিখুঁত ব্লুপ্রিন্ট লুকিয়ে থাকে, আজ আমরা ঠিক তেমন একটা মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ওই চিকিৎসা বিজ্ঞানের মতো। একটা এক্স-রে রিপোর্ট দেখে যেমন শরীরের ভেতরের ভাঙা হাড় খুব স্পষ্টভাবে শনাক্ত করা যায়, মানুষের মনস্তত্ত্ব বা আবেগের জগতে বিষয়টা কিন্তু ঠিক ততটাই ঘোলাটে। একদম তাই। এখানে কোনো কিছুই তো শুধু সাদা বা কালো নয়, বরং অসংখ্য ধূসর স্তরে বিভক্ত। আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই নিবিড় আলোচনাটি এত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে গভীরভাবে আলোচনা করতে যাচ্ছি? আজ আমাদের মূল সূত্র হচ্ছে দ্য সভারেন হার্ট, জাকির পারভেজেস ডিভোশন টু পদ্মাবতী থেকে নেওয়া একটা অসামান্য পত্র। জাকির পারভেজের বিখ্যাত পদ্মাবতী সিরিজের এই চিঠিটি বাইরে থেকে দেখলে চরম আত্মনিবেদনের একটা দলিল মনে হয়। বাইরে থেকে দেখলে সেটাই মনে হওয়া স্বাভাবিক। ঠিক, কিন্তু আমাদের আজকের লক্ষ্য কেবল একটা প্রেমের চিঠির রোম্যান্টিক দিকগুলো নিয়ে মেতে থাকা নয়, বরং এই শব্দের পড়তে পড়তে লুকিয়ে থাকা ভক্তি, ক্ষমতা, প্রেমিকের মনস্তত্ত্ব আর সৃষ্টা ও তার সৃষ্টির মধ্যকার একটা ভীষণ জটিল সমীকরণকে উন্মোচন করা। এই চিঠিটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য সত্যি একটা অসাধারণ সোর্স। মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে, কিভাবে অধিকার বোধকে ওই মহিমান্বিত ত্যাগের মোড়কে মুড়িয়ে উপস্থাপন করে, তার একটা নিখুঁত ছক এই চিঠির প্রতিটি শব্দে বিছানো আছে। হ্যাঁ, একটা প্রেম যখন তার চরমতম পর্যায়ে পৌঁছায়, তখন তো প্রেমিকের মানসিক অবস্থা সাধারণ থাকে না, তাই না? একদম থাকে না। সেটি তখন এক ধরনের মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের রূপ নেয়। আর এই আধিপত্য বিস্তারের প্রথম ধাপটাই কিন্তু খুব চমকপ্রদ। ঠিক বলেছেন। চিঠির একেবারে শুরুতে তাকালে দেখা যায় জাকির পারভেজ অত্যন্ত কড়া ভাষায় মহাকালের শ্রেষ্ঠ কবিদের বা প্রথাগত ছন্দ অলঙ্কারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, তিনি খুব স্পষ্ট করেই পদ্মাবতীকে জানাচ্ছেন যে তার এই পত্র কোনো প্রথাগত পংক্তির ধার ধারে না। এটি তার সত্তার গহীনতম তলদেশ থেকে উঠে আসা এক অখণ্ড অনুরাগের আর্তনাদ। তিনি বলছেন তাদের এই কথোপকথনের মাঝে কোনো কবিদের আমন্ত্রণ থাকবে না, কারণ তাদের মাঝে কেবল এক অবিনশ্বর মৌনতা বিরাজমান। দারুণ একটা কথা, অবিনশ্বর মৌনতা। হ্যাঁ, তারপর তিনি বলছেন তিনি তার বুকের পাঁজরের নিভৃত কন্দরে পদ্মাবতীর জন্য এমন এক একছত্র সিংহাসন তৈরি করেছেন যার স্থায়িত্ব যে কোনো জাগতিক রাজপ্রাসাদের চেয়েও বেশি। বাপরে! এই যে পৃথিবীর সমস্ত শিল্প সাহিত্যকে একটা ধাক্কায় সরিয়ে দেওয়া, এটা আমাকে একটা অদ্ভুত উপমার কথা মনে করিয়ে দিচ্ছে। কিরকম? এটি অনেকটা এমন যেন কেউ বাজার থেকে কেনা কোনো সাধারণ গ্রিটিং কার্ড ব্যবহার করতে নারাজ, কারণ তার দৃঢ় বিশ্বাস তার নিজস্ব অনুভূতি পৃথিবীর আর সব মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সেই ছাপানো কবিতার লাইন তো তার এই বিশাল আবেগের ভার বহন করতে পারবে না। ঠিক, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। সব কবিদের সমস্ত প্রথাগত সৌন্দর্যকে এভাবে সরিয়ে দেওয়াটা কি এক ধরনের প্রবল অহংকার, নাকি এটি প্রেমের সবচেয়ে আদিম, সবচেয়ে অরক্ষিত বা ভালনারেবল রূপের প্রকাশ? আসলে এখানে অহংকারের চেয়েও বেশি কাজ করছে মনস্তাত্ত্বিক সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করার একটা তীব্র তাগিদ। বাউন্ডারি ধরুন, যখন কেউ বলে যে মহাকালের সৃষ্ট কবিরাও তার অনুভূতির কাছে নগণ্য, তখন সে আসলে একটা এক্সক্লুসিভ বা একান্ত নিজস্ব জগৎ তৈরি করছে। এর পেছনের মনস্তত্ত্বটা হলো, যদি এই প্রেমকে বাইরের পৃথিবীর কোনো মানদণ্ড দিয়ে মাপা যায়, তবে তাকে তুলনা করা সম্ভব। ও আচ্ছা, আর যেখানে তুলনা থাকে সেখানে ঘাটতি বের হওয়ার সম্ভাবনা থাকে। একদম ঠিক ধরেছেন। তাই জাকির পারভেজ অত্যন্ত সুকৌশলে বাইরের পৃথিবীর সমস্ত মানদণ্ডকে অকার্যকর ঘোষণা করছেন। তার তিনি এমন একটা খেলার মাঠ তৈরি করছেন যেখানে রেফারি কেবল তিনি নিজেই, পৃথিবীর কোনো মাপকাঠি সেখানে খাটবে না। ঠিক এই কারণেই পাঁজরের নিভৃত কন্দরে সিংহাসন তৈরি করার যে রূপক তিনি ব্যবহার করেছেন, তা এত বেশি শক্তিশালী। শরীরবৃত্তীয় দিক থেকে ভাবলে পাঁজরের খাঁচা তো হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে। হ্যাঁ, আর তিনি পদ্মাবতীকে সেই খাঁচার ভেতরে নিজের অস্তিত্বের একদম কেন্দ্রে স্থাপন করছেন।
এটি একই সাথে চরম সুরক্ষা এবং চরম নিয়ন্ত্রণের প্রতীক। মানে এটি কেবল একটা চিঠির শুরু নয়, এটি একটি নতুন মনস্তাত্ত্বিক সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন। যে সাম্রাজ্যের নিয়মকানুন শুধু তিনি আর পদ্মাবতী নির্ধারণ করবেন। এই সাম্রাজ্য গড়ে তোলার পর শুরু হয় সেই সাম্রাজ্যের অধিবাসীকে নিজের মতো করে গড়ার পালা। এবং এখানেই চিঠির অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিবর্তনের গল্প সামনে আসে। হ্যাঁ, সেই বিবর্তনের জায়গাটা। জাকির পারভেজ লিখছেন যে এই বিবর্তন তাকে রোমাঞ্চিত এবং কণ্ঠকিত করে। তিনি স্মরণ করছেন সেই পুরনো দিনের কথা, যখন পদ্মাবতী তার ছায়ার তলে ভীরু মায়ায় আর সলজ্জ অবনত মস্তকে দাঁড়িয়ে থাকত। কিন্তু আজ সেই পদ্মাবতী এক তেজস্বিনী শার্দুলীর ন্যায় স্বগৌরবে গর্জন করতে শিখেছে। একটা ভীরু ছায়া থেকে এমন একটি হিংস্র অথচ আভিজাত্যে ভরপুর সত্তায় পরিণত হওয়াটা নিঃসন্দেহে বিশাল এক রূপান্তর। সত্যি তাই। কিন্তু আমার একটু আপত্তি আছে জাকিরের দাবি করা কৃতিত্বের জায়গাটিতে। তিনি দাবি করছেন পদ্মাবতীর এই যে প্রখর আত্মবিশ্বাস, এই মাথা উঁচু করে দাঁড়ানোর দুর্ভেদ্য আভিজাত্য, এগুলো নাকি তার নিঃস্বার্থ ভালোবাসার এক মহিমান্বিত ফসল। আচ্ছা। তিনি বলছেন তিনি এমন এক নিশ্ছিদ্র আর অভয় আশ্রয় দিয়েছেন বলে পদ্মাবতী আজ নিজের তেজস্বিতাকে পূর্ণ প্রস্ফুটিত করার সাহস পেয়েছে। এখানে একটা চরম স্ববিরোধিতা চোখে পড়ে না? কি রকম স্ববিরোধিতা? আর যখন সেই গোলাপ তার নিজস্ব বুনো সৌন্দর্য আর কাঁটা নিয়ে পূর্ণরূপে বিকশিত হল, তখন মালি বলছে এই গোলাপের সমস্ত বুনো স্বভাব আর সৌন্দর্যের একমাত্র কৃতিত্ব আমার। দারুণ উপমা। যদি গোলাপটি স্বাধীনই হয়, তবে তার বিকশিত হওয়ার সমস্ত ক্রেডিট মালির কেন হবে? মালি তো আসলে গোলাপের সৌন্দর্যের চেয়ে নিজের বাগান করার দক্ষতার প্রতি বেশি মুগ্ধ। আসলে এই কৃতিত্ব দাবির পেছনে যে মনস্তত্ত্ব কাজ করছে, তা প্রেমের সম্পর্কের একটা চিরন্তন দ্বন্দ্বকে উস্কে দেয়। যখন সম্পর্কের কোনো এক পক্ষ প্রবলভাবে স্বাধীন বা ক্ষমতাবান হয়ে ওঠে, তখন অপর পক্ষের মনে অবচেতনভাবেই এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়। মানে সে যদি এতটাই স্বাধীন হয়, তবে আমাকে তার আর কি প্রয়োজন, এই ভয়টা। একদম ঠিক। এই ভয়টা কাজ করা খুব স্বাভাবিক। আর এখানেই প্রেমের সম্পর্কে ক্ষমতা প্রদান বা এম্পাওয়ারমেন্ট এবং অধিকার বোধ বা পজেসিভনেসের মধ্যকার সূক্ষ্ম রেখাটি মুছে যায়। জাকির পারভেজ কি তাহলে নিজের সেই নিরাপত্তাহীনতা ঢাকতেই এই কথাগুলো বলছেন? হ্যাঁ, তিনি অত্যন্ত চাতুর্যের সাথে নিজের সেই নিরাপত্তাহীনতাকে পাশ কাটিয়ে গেছেন। তিনি পদ্মাবতীর এই গাম্ভীর্য বা রাজকীয় রূপকে নিজের পরাজয় হিসেবে দেখছেন না, বরং নিজের প্রেমের পরম সার্থকতা হিসেবে ফ্রেম করছেন। ও, বুঝতে পেরেছি। এর মাধ্যমে পরোক্ষভাবে তিনি এখনও নিয়ন্ত্রকের আসনে বসে আছেন। ঠিক, স্রষ্টা যেমন তার সৃষ্টির মহিমায় গর্বিত হয়, এখানেও প্রেমিক তার প্রেমিকার এই আত্মবিশ্বাসী রূপ দেখে গর্বিত। কিন্তু সেই সাথে সে অবচেতনভাবে এই বার্তাও দিচ্ছে যে তুমি আজ যতটা শক্তিশালী তা আমারই দেওয়া আশ্রয়ের কারণে। তোমার এই স্বাধীনতার শেকড় আমার হাতেই পোতা। বাপরে, এটি তো নিঃস্বার্থ ভালোবাসার মোড়কে মোড়ানো এক ধরনের সুগভীর অধিকারবোধ। একদম তাই। তার মানে যাকে ভালোবাসা হচ্ছে তাকে স্বাধীন দেখতে চাওয়ার আড়ালে আসলে সেই স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেকে টিকিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা কাজ করে। কিন্তু ধরুন, যদি সেই মানুষটি সত্যি সত্যি খুব বেশি স্বাধীন হয়ে যায়, যদি সে আর সেই শেকড়ের পরোয়া না করে। চিঠির পরবর্তী অংশে কিন্তু জাকিরের সুর বেশ বদলে যায়। হ্যাঁ, সেখানে একটা বিষাদের ছায়া নেমে আসে। এই যে পদ্মাবতীর পূর্ণতা, সাফল্যের হিরণ্ময় দ্যুতি, এর মাঝেও জাকিরের ভেতরে নাকি এক সকরুণ অপূর্ণতা বা অতৃপ্ত হাহাকার কাজ করে। এই হাহাকার বা অপূর্ণতার বোধটি আসলে একটি নিখুঁত প্রেমের চিত্রে ছোট্ট একটি ফাটলের মতো। ফাটল বলছেন কেন? কারণ যখন ক্ষমতাশালী ভালোবাসার মানুষটি তার নিজস্ব রাজকীয় স্বাতন্ত্র্য বোধ নিয়ে আনমনা হতে শুরু করে, বাইরের জগতের সাথে তার সংযোগ বাড়তে থাকে, তখন প্রথম পক্ষের মনে নিজের গুরুত্ব হারানোর একটা সুপ্ত শঙ্কা তৈরি হয়। আর সেই শঙ্কা থেকেই জাকির একটি অত্যন্ত অদ্ভুত দাবি করে বসেন। তিনি বলছেন পদ্মাবতী তাকে দূরে ঠেলে দিলেও জাকিরের দৃঢ় বিশ্বাস এই মহাবিশ্বের ভিড়ে কেবল তিনিই সে একমাত্র সত্তা, যিনি পদ্মাবতীর ওই প্রলয়ঙ্করী গর্জনের আড়ালে লুকিয়ে থাকা কোমল বিষাদটুকু পড়তে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা দাবি। হ্যাঁ, এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পদ্মাবতী যখন এতই আত্মবিশ্বাসী,
এতই স্বাধীন আর তেজস্বিনী, তখন তার ভেতর কি সত্যিই কোনো বিষাদ লুকিয়ে আছে? নাকি জাকির কেবল তার নিজের অপূর্ণতা বা শূন্যতাটুকু পদ্মাবতীর ওপর চাপিয়ে দিচ্ছেন? ঠিক এটাই আমার প্রশ্ন। কারণ পদ্মাবতী যদি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তার যদি কোনো দুর্বলতাই না থাকে, তবে তো আর জাকিরের কোনো প্রয়োজনই থাকে না। সাইকোলজিতে এই প্রজেকশন বা নিজের অনুভূতি অন্যের উপর চাপিয়ে দেওয়ার বিষয়টা অত্যন্ত পরিচিত একটা মেকানিজম। মানুষ যখন নিজের ভেতরে শূন্যতা বা নিরাপত্তাহীনতা অনুভব করে, তখন সেই অস্বস্তি কাটানোর জন্য সে অনেক সময় অবচেতনভাবেই সঙ্গীর মাঝে একটা কাল্পনিক দুর্বলতা খুঁজতে শুরু করে। আচ্ছা, একে বৃহত্তর মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে আপনি বলতে পারেন এক্সক্লুসিভ ইমোশনাল কি বা একচেটিয়া মানসিক সংযোগের দাবি। এটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, দৈনন্দিন জীবনের একটা সাধারণ উদাহরণ দেয়া যায়। এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন তাদের সফল, আত্মবিশ্বাসী এবং সবার মধ্যমণি হয়ে থাকা সঙ্গিনী আসলে ভেতরে ভেতরে ভীষণ একা। আর কেবল তিনিই সেই একাকিত্বের খবর জানেন। ও আচ্ছা, মানে বাইরের পৃথিবী হয়তো তার বাইরের আবরণটা দেখছে, কিন্তু তার ভেতরের আসল মানুষটাকে শুধু একজনই চেনে। এই দাবিটা করে সে মূলত নিজেকে একটা বিশেষ আসনে বসাতে চাইছে। একদম। এর মাধ্যমে সে একটা প্রাইভেট ডোমেন বা একান্ত নিজস্ব এলাকা সংরক্ষণ করে রাখছে। জাকির এখানে মূলত বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে বাইরের পৃথিবী পদ্মাবতীর তেজ আর গর্জন দেখবে, কিন্তু তার ভেতরের যে আদিম দুর্বলতা, যে কোমল বিষাদ, সেখানে ঢোকার চাবি কেবল জাকিরের কাছেই আছে। এই বিশ্বাসটুকু জাকিরের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অক্সিজেনের মতো কাজ করে। তাই তো। এটি তাকে এই ভরসা দেয় যে পদ্মাবতী যতই রাজকীয় স্বাতন্ত্র্যবোধ দেখাক না কেন, চূড়ান্ত পর্যায়ে সেই নরম, বিষণ্ণ মানুষটি কেবল জাকিরেরই। এটি তাকে শুধু একজন দর্শক থেকে এক ধাক্কায় সেই সত্তার অন্তরাত্মার একমাত্র পাঠোদ্ধারকারী বানিয়ে দেয়। আর এই পাঠোদ্ধারকারী থেকে ক্রমে এক আরাধনাকারীতে পরিণত হওয়ার গল্পটাই আমরা চিঠির একেবারে শেষ অংশে দেখতে পাই। হ্যাঁ, শেষ দিকটা তো পুরোটাই একটা আধ্যাত্মিক লেভেলে চলে গেছে। ঠিক, জাকির পারভেজ এমন এক অলৌকিক ভুবন সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যেখানে কেবল তাদের দুজনের হৃদয় স্পন্দন শোনা যাবে। তার দিন শুরু হয় পদ্মাবতীর স্মৃতির চন্দন মেখে, এবং রাত শেষ হয় তার কাল্পনিক সান্নিধ্যের এক অপার্থিব আবেশে। স্মৃতির চন্দন। এই যে স্মৃতির চন্দন বা কাল্পনিক সান্নিধ্য শব্দগুলোর ব্যবহার, এটি কিন্তু প্রেমকে একেবারে রক্তমাংসের জগৎ থেকে তুলে নিয়ে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল রূপ দিচ্ছে। যেন এটি কোনো মানুষের প্রতি মানুষের প্রেম নয়, বরং কোনো এক মন্দিরে দেবতার প্রতি নিখাদ আরাধনা চলছে। আর ভাষার এই উত্তরণটা সত্যি লক্ষ্য করার মতো। শারীরিক বা জাগতিক উপস্থিতির চেয়ে যখন কাল্পনিক সান্নিধ্য বা স্মৃতি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন প্রেম আর কেবল একটা সম্পর্ক থাকে না, সেটি একটা ধর্মে পরিণত হয়। আর সেই ধর্মের চূড়ান্ত আচারটি ঘটে চিঠির একেবারে শেষ বাক্যে। জাকের পদ্মাবতীকে তার সেই হিরণ্ময় সিংহাসনে সমস্ত আভিজাত্য নিয়ে আসীন থাকতে বলছেন, আর নিজে সেই মায়াবী ছায়ার নিচে একজন আমৃত্যবন্দী এবং মুগ্ধ সম্রাট হিসেবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। মুগ্ধ সম্রাট এবং আমৃত্যুবন্দী। এই শেষ বাক্যটির প্রচণ্ড স্ববিরোধিতা আমাকে রীতিমতো থমকে দিয়েছে। একজন মানুষ একই সাথে মুগ্ধ সম্রাট এবং আমৃত্যুবন্দী কিভাবে হতে পারে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, এটি যেন এক পরাক্রমশালী রাজা, যিনি নিজেরই হাতে তৈরি করা এক বিশাল প্রাসাদের অন্ধকূপে স্বেচ্ছায় শিকল পরে বসে আছেন, এবং এই বন্দিদশাকে ইনি নিজের জীবনের সবচেয়ে বড় বিজয় বলে ঘোষণা করছেন। আপাত দৃষ্টিতে এটি চরম স্ববিরোধিতা মনে হলেও রোমান্টিসিজমের দর্শনে এটিই সবচেয়ে কাঙ্ক্ষিত অবস্থা। সাধারণ যুক্তি দিয়ে এই প্যারাডক্স বোঝা কঠিন। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আধ্যাত্মিক প্রেমের ধারণায় বা সুফিজমে একটা কথা আছে, যখন কেউ নিজের ইগো বা আমিষ সত্তাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেয় অন্য একজনের অস্তিত্বের মাঝে, কেবল তখনই সে পরম মুক্তি লাভ করে। আচ্ছা, জাকির পারভেজ আক্ষরিক অর্থে কোনো জাগতিক রাজত্ব চান না। তিনি তার ভালোবাসার অস্তিত্বের অতল সাগরে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েছেন। মানে নিজেকে হারিয়ে ফেলার মাঝেই নিজেকে সবটুকু দিয়ে খুঁজে পাওয়ার একটা চেষ্টা। তার মানে এই বিলিয়ে দেওয়াটা তার কাছে কোনো হার নয়, বরং এটাই তার রাজত্ব। ঠিক তাই। তিনি পদ্মাবতীর হৃদয়ের একমাত্র অধিপতি, আর সেই অর্থেই তিনি একজন সম্রাট। আর যেহেতু তিনি এই প্রেম ছাড়া অন্য কোনো অস্তিত্ব কল্পনাও করতে পারেন না, তাই তিনি স্বেচ্ছায় এই প্রেমের বন্দী। এই বন্দিদশা কোনো শাস্তির নয়,
এটি চরম মুগ্ধতার একটা শৃঙ্খল যা তিনি নিজেই হাসি মুখে বরণ করে নিয়েছেন। একদম সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই তিনি এখানে সবচেয়ে বড় আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছেন, কারণ যে নিজের সবকিছু সমর্পণ করে দিয়েছে তার কাছ থেকে আর কিছু কেড়ে নেওয়ার ভয় থাকে না। বাপরে, পুরো বিষয়টিকে যদি আমরা এক সুতোয় গাঁথার চেষ্টা করি তবে আমরা দেখতে পাব যে এই চিঠিটি কেবল একটি গতানুগতিক প্রেম নিবেদন নয়, বরং এটি আত্মত্যাগ, অধিকারবোধ এবং প্রেমিক থেকে ধাপে ধাপে একজন উপাসক হয়ে ওঠার এক অসাধারণ মনস্তাত্ত্বিক দলিল। হ্যাঁ, একটা সম্পূর্ণ জার্নি। এই যাত্রা শুরু হয় একটা নিভৃত আশ্রয় থেকে, তারপর তা বিকশিত হয় এক গর্জনশীল আত্মবিশ্বাসে এবং সবশেষে তা পরিণত হয় এক অলৌকিক উপাসনায়। জাকির পারভেজ প্রথাগত জগৎকে অস্বীকার করে নিজের বুকের পাজরে এক সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেখানে তার ভালোবাসার মানুষকে একটি ভীরু ছায়া থেকে তেজস্বিনী শার্দুলিতে রূপান্তরিত করেছেন, আবার সেই শার্দুলির গর্জনের আড়ালের বিষাদটুকু কেবল নিজের পড়ার অধিকার দাবি করে এক চেটিয়া মানসিক সংযোগ স্থাপন করেছেন। আর শেষে এসে সেই ভালোবাসার বিশালতার কাছে নিজেকে স্বেচ্ছায় বন্দী করে এক মুগ্ধ সম্রাটের মুকুট পরেছেন। স্রষ্টা এবং সৃষ্টির যে জটিল মনস্তত্ত্ব এই পুরো প্রক্রিয়ার মধ্যে কাজ করছে তা সত্যি অভাবনীয়। এটি মানুষের মনের এমন এক তলদেশ যেখানে আলো এবং অন্ধকার, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং সুগভীর আধিপত্য বিস্তার একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। এটি প্রমাণ করে যে মানুষের আবেগ কখনো সরলরৈখিক হয় না। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে এতক্ষণ ধরে আমরা যা যা বিশ্লেষণ করলাম তার বাইরে সম্পূর্ণ নতুন একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে আমার মনে। তাই নাকি? কি সেই চিন্তা? আমরা এতক্ষণ ধরে জাকির পারভেজের আবেগ, তার মনস্তত্ত্ব, তার অধিকার বোধ নিয়ে কথা বললাম। ধরে নিয়েছি যে এই পুরো চিঠিটার লক্ষ্য হল পদ্মাবতীকে নিজের ভালোবাসার গভীরতা বোঝানো। হ্যাঁ, চিঠিটার সারমর্ম তো সেটাই বলে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে একটা মারাত্মক প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই এত বিশাল আয়োজন, এত নিখুঁত শব্দচয়ন, এত মহিমান্বিত আত্মত্যাগ, এই চিঠিটি কি আসলেই পদ্মাবতীর জন্য লেখা? তোটা মোহগ্রস্ত, তার কি সত্যিই কিছু এসে যায় যে পদ্মাবতী এই চিঠি পড়ে কি অনুভব করবে? ওরে বাবা, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। যখন কেউ নিজের নিঃস্বার্থ প্রেমের বয়ান এতটা কাব্যভাবে সাজায়, তখন তার আসল প্রেমিকা কি ওই রক্তমাংসের মানুষটি, নাকি তার নিজেরই এই ত্যাগের, নিজেরই এই মহিমার এক অলৌকিক প্রতিচ্ছবি? গভীর একটা প্রশ্ন। ভালোবাসার মানুষটিকে মহিমান্বিত করার আড়ালে মানুষ কি আসলে নিজের ভালোবাসার ক্ষমতাবান রূপটিকে উদযাপন করে না? চরম আত্মনিবেদনের গল্পগুলো কি দিন শেষে নিজেরই অহংকারের এক সুসজ্জিত আয়না মাত্র? এর উত্তর তো সত্যি সহজে মেলান নয়। ঠিক। আর এই ভাবনার জায়গাটাতেই হয়তো আজ আমাদের আলোচনা একটা নতুন মোড় নিয়ে সমাপ্তির রেখা টানতে পারে। যারা এতক্ষণ আমাদের সাথে এই মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় হাঁটলেন তারাও হয়তো এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। তো আজকের মতো এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে হয়তো আবার কথা হবে।